চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কলকাতা উইমেন্স খ্রিস্টান কলেজের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল এবং কলেজের IQSEর উদ্যোগে একদিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছিল। কর্মশালার বিষয় ছিল ডিজাস্টার মোকাবিলায় হ্যাম রেডিওর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান অম্বরীশ নাগ বিশ্বাস। হ্যাম রেডিওর গঠনগত ও ব্যবহার উপযোগী নানান আনুষঙ্গিক বিষয় ও যন্ত্রপাতি দিয়ে ছাত্রছাত্রীদের বোঝানো হয় এর গুরুত্ব। তাহলে কি হলো, এই শব্দটা এয়ার হয়ে গেল। তাহলে কোন জায়গা থেকে এটা আসলো? দিস কল প্যানিক বাটন, যে আইডিয়াটা রিসেন্টলি আমরা রাজ্য ডাক্তারদের জন্য দিচ্ছি। সমস্ত ডাক্তারদের পকেটে এই রেডিওটা থাকবে। এটা বড় অ্যান্টেনা আছে, এই ছোটো অ্যান্টেনা থাকবে। ইফ দে আর ইন ডেঞ্জার, ছোটো করে প্যানিক বাটনটা টিপে দেবে। কোনো অ্যাপ চাই না মোবাইলের। তোমাকে কেউ আক্রমণ করলে তখন এই মোবাইলের অ্যাপ খুলে তোমাকে ফোন করতে দেবে না, ডেটা দিতে দেবে না, সে আক্রমণ করে দেবে। জাস্ট পকেটের মধ্যে থাকলে চিপে দেবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান অম্বরীশ নাগ বিশ্বাস জানালেন, তাদের এখানে আমরা হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে হ্যাম রেডিও ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস করা চলে। চারিদিকে আমরা সেমিনার করি। আজকে এই কলেজের যারা ছাত্রী আছেন বিপর্যয় মোকাবিলার সাথে তারা যুক্ত, তারা কাজ করেন। এই কলেজে একটা বিপর্যয় মোকাবিলা সেল আছে। তাদেরকে এই হ্যাম রেডিও কমিউনিকেশনের প্রশিক্ষণ করার জন্যই আমাদের এই ওয়ার্কশপ, ওয়ান ডে ওয়ার্কশপ করা হয়েছে। কলেজ এই উদ্যোগ নিয়েছে। এখানে আমরা দেখাচ্ছি হ্যাম রেডিওর মাধ্যমে বিপর্যয়ের সময় একমাত্র এই যোগাযোগ ব্যবস্থাতেই যে যোগাযোগ করা সম্ভব। কিভাবে যোগাযোগ করা হয়, অস্থায়ী রেডিও স্টেশন কিভাবে তৈরি করা হয়, কিভাবে এই রেডিও মানে বিপর্যয়, বিভিন্ন রকম বিপর্যয়, খালি কি বন্যা, সাইক্লোন ইত্যাদি বিপর্যয়, প্রতিদিনই মানুষের বিপর্যয় আছে। এই বিপর্যয়গুলিতে ছাত্রছাত্রীরা কিভাবে এই সোশ্যাল মিডিয়ার অবক্ষয় যখন দ্রুত ধেয়ে চলেছে সমাজ, তার থেকে বেরিয়ে এসে কীভাবে সমাজ গড়ার কাজে ছাত্রছাত্রীরা নিজেদেরকে তৈরি করবে। এই কলেজ থেকে একটা ওই পদক্ষেপ নেওয়া হয়েছে ছাত্রীদেরকে এই কাজে এগিয়ে আসার জন্য। আমরা তাদের একদিন ওয়ার্কশপ করালাম, দেখালাম এবং তারা প্রশিক্ষিত হবে, ট্রেনিং নেবে এবং ভারত সরকারের লাইসেন্স নিয়ে তারা এই বিপর্যয়ের কাজে দেশবাসীকে সহযোগিতা করবে এবং নিজেদের বিভিন্ন রকমের যে সেলফ ট্রেনিং, সেই ট্রেনিংয়ের ক্ষেত্রে নিজেদেরকে প্রশিক্ষিত করবে। বেশ কিছুদিন ধরেই কথাবার্তা চলছে কলেজে যে যদি হ্যাম রেডিও বা অ্যামেচিওর রেডিওর ওপর একটা সেল ইন্ট্রোডিউস করা যায়, যেখানে মেয়েরা ভলেন্টিয়ার মেম্বার্স থাকবেন, ছাত্রীরা। আর আমরা এই যে হ্যাম রেডিওর বিষয়টা আছে, এটা আমরা ভালো করে একটু এক্সপ্লোর করে দেখতে পারি কিভাবে এটা কাজে লাগানো যায়। কর্মশালায় উপস্থিত থাকা ছাত্রীরা জানালেন তারা কি শিখলেন। এতদিন ভাবতাম যে হয়তো ফোনটা থাকলেই হয়তো অনেক কিছু থেকে বেঁচে যেতে পারবো বা ফোনটা থাকলেই হয়তো কানেক্ট হতে পারবো মানুষের সাথে, কিন্তু আজকের এই হ্যাম রেডিওর ব্যাপারে জানার পরে অনেক কিছুই জানতে পারলাম যে কিভাবে যখন কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো সেই ফোনটাও কাজ করবে না, ফোনের কানেকশনটাও পাওয়া যাবে না, সেখানে কিভাবে এই হ্যাম রেডিওটা আমাদেরকে হেল্প করবে। এই হ্যাম রেডিওটার কতটা ভালো এবং কত লোকেদের অ্যাকচুয়ালি হেল্প করে সেই সব ব্যাপারেও জানতে পারলাম। ইভেন এখানে মর্স কোডের ব্যাপারেও বলা হয়েছিল, ওই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারেও। আজকের ওয়ার্কশপটা থেকে অনেক ইনফরমেশন যেরকম পেয়েছি সেইগুলো থেকে নিজেরও শিখতে ইচ্ছা করছে যখন জানতে পারলাম যে হ্যাম রেডিওর দ্বারা কতজনকে কিভাবে সাহায্য করা গেছে। অনেক টাইমে আমরা সিগন্যালস পাই না, নেটওয়ার্কস পাই না, যেটার জন্য আমাদের কানেকশন বা কথা বলতে খুব অসুবিধা হয়। কখনো কখনো এমনি সিচুয়েশনে পড়ে যাই যেটায় থেকে মানে ফোন থেকে কন্ট্যাক্ট না করতে পেরে আমরা হেল্প খুঁজি বা কিন্তু আমরা হেল্প পাই না। তো সেখানে
হ্যাম খুব হেল্প করে আমাদের, সেটার থেকে আমরা শিখলাম কিভাবে কথা বলতে হয় বা কিভাবে মানে আমরা কন্ট্যাক্ট করতে পারি যে সময় আমরা হেল্প নাও পেতে পারি। তো সেই সব সিচুয়েশনের জন্য এটা খুবই হেল্পফুল আর খুবই ইনফরমেটিভ ছিল। মানে আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি অ্যাজ আ স্টুডেন্ট, অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড কি যেটা আমরা পার্টিসিপেট করি আর আমরাও গভর্নমেন্ট থেকে এটার ফ্যাসিলিটি নিতে পারি। ক্যামেরা চলছে। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বাংলা একাডেমির সভাঘরে উদযাপিত হয়েছিল শক্তি চট্টোপাধ্যায়ের ৯১তম জন্মদিন। উষ্ণী সোরেনের সঙ্গীতে আনুষ্ঠানিক সূচনা হয়। ব্রাত্য বসু শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ করলেন। তার সম্পর্কে আমি শেষ যে ভালো লেখাটি পড়েছি সেটা তার বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়। একটি দিনের কথা সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলদা তার লেখায় লিখেছেন। সে দিনটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর আগের দিন। শান্তিনিকেতনে সুনীলদা বসে আছেন। সকালবেলা বাড়ির বাইরে তিনি হাঁক পেলেন, সুনীল আছো নাকি? ওই একটা গোটা দিন দুপুর একসঙ্গে খাওয়া দাওয়া, সন্ধ্যা কাটানো, এবং পরদিন সুনীলদা কলকাতা ফিরে শক্তি চট্টোপাধ্যায় শান্তিনিকেতনে রয়ে গেলেন। তারপর দিন ভোরবেলা একটা টেলিফোন বাজল এবং জানতে পারলেন শক্তি চট্টোপাধ্যায় নেই। সুনীল গঙ্গোপাধ্যায় একটি দিন কিভাবে কেটেছিল সেটা খুব বিশদে লিখেছেন। ওই একটি দিনের বিবরণ যদি কেউ পড়েন, আমার ধারণা এখানে অনেকেই পড়েছেন। শক্তি চট্টোপাধ্যায়ের ব্যাপারটা কি, তার ব্যক্তি, তার সত্তা, তার মধ্যে যে কারণে আজীবন প্রতিষ্ঠান বিরোধিতা এইসব তর্কাতর্কি হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের লোক এবং প্রতিষ্ঠান বিরোধী লোক তারা কেন শক্তি চট্টোপাধ্যায়কে দুই পক্ষই একই সঙ্গে ভালোবেসেছেন সেটা বুঝে যায়। আমি লেখাটা পড়ছিলাম, আমার মনে পড়ছিল সুনীল গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে আমায় বলেছিলেন যে, আরো হয়তো আর কাউকে বলেছে এখানে সুবোধ সরকার থেকে শুরু করে কারো কেউ আমার এই কথা সাক্ষ্য দেবেন যে একমাত্র তিনি যখন যেদিন আইওয়া যাচ্ছেন একজনই কবিতাকে প্লেনে তুলতে আসেননি, অভিবাদন জানাতে আসেননি, তার নাম শক্তি চট্টোপাধ্যায়। পরে অধ্যাপক সুমিত চক্রবর্তী শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও তার কবিতার কথা শোনালেন। বাঙালি পাঠকের কাছে শক্তি একজন প্রধান আধুনিক কবি। যদি তলিয়ে ভেবে দেখি খানিক, তাহলে বুঝতে পারি যে পাঠকের কাছে তার দায় আধুনিকতার দায়, আধুনিকতার বিবিধ অনুষঙ্গে আধুনিক হয়ে ওঠার দায়। প্রাতিষ্ঠানিক কবি শক্তি দাসী যতই বোহেমিয়ান হন না কেন ব্যক্তিগত জীবনে, যতই তাকে ঘিরে নেশাঘন উল্লাসের অ্যাপোক্রাইফা থাক না কেন, তিনি উৎসবের আর উদযাপনের কবি, গোষ্ঠীর কবি, জনগোষ্ঠীর কবি, সবার সকলের জনমানুষের কবি। প্লাতেরও এখনই খেয়েছে দুগামলা নক্ষত্র খচিত জল, গোয়ালের কুয়ো থেকে তোলা। এখনো ফিরে যাচ্ছে ওর আস্থা বলে, দীর্ঘ দীর্ঘ সূর্যমুখীর ক্ষেতের মধ্য দিয়ে শ্লথবতী অন্যমনস্ক। চুনকাম করা দাওয়াতে শুয়ে আমি ওর জন্য অপেক্ষা করেছি। আমার চারিপাশের বাতাস হেলিওট্রোপের সুবাসে মন্থর। চালা ঘরের নিচু ছাদের উপর দিয়ে হেমন্তের হালকা কুয়াশায় দূরের প্রান্তর ঘুমন্ত, পাইন জঙ্গলের গন্ধে মদির। বিশাল একটা মুরগি যেন সোনালি ডিম পাড়ল। এমনই ভাবে মস্ত একটা কালো মেঘ জঙ্গলের ওপারে পাহাড়ের মাথায় রেখে গেল চাঁদটাকে। প্লাতেরও স্থির দৃষ্টিতে চেয়ে রইল চাঁদের দিকে। হালকা পুটপুট শব্দ করে তার একটা কান নড়ে উঠল।
অবাকভাবে আমার দিকে তাকালো সে, তারপর তার অন্য কানটা নড়ল। ক্যামেরা চলছে। আজও যাওয়া সেই কিন্নর কৈলাসের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,৭০০ ফিট উঁচুতে অবস্থিত এই কল্পা বিখ্যাত কিন্নর কৈলাস রেঞ্জের জন্য। চারিদিকের মেঘ সরে যাচ্ছে, মনের মধ্যে এক আশা জাগে ভোলে বাবার দর্শনের। এবার যাওয়া রঘি গ্রামের দিকে। এই গ্রামটি ঘুরে দেখার মূল আকর্ষণ হল চারিদিকের অসাধারণ আপেল বাগান আর তার সাথের পুরানো লক্ষ্মীনারায়ণ মন্দির এই গ্রামটিকে করে তুলেছে আরও অসাধারণ। কাঠ ও পাথর দিয়ে তৈরি এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর ১০ অবতারের। এই অসাধারণ মন্দির চত্বর থেকেই দেখা যায় কিন্নর কৈলাসের এক অপূর্ব রূপ। এই সৌন্দর্য দেখার সময় বোধহয় কোনো কথা ভালো লাগে না, শুধু চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে পথ চলা। এই জায়গাটির নাম সুইসাইড পয়েন্ট। এই জায়গাটি খুবই বিপজ্জনক জায়গা। এখান থেকে পাহাড় এতটাই খাড়াই যে একটু অসাবধানী হলে ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। তাই এই জায়গাটির নাম সুইসাইড পয়েন্ট। এবার আমাদের যাওয়া চিনি গ্রামের দিকে। এখানে আছে কিছু মনেস্ট্রি ও মন্দির। এটি হলো এখানকার হুবু লঙ্কার মনেস্ট্রি। এটি হলো এখানকার নারায়ণ নাগিন মন্দির। কাঠের কাজের এই অসাধারণ মন্দিরটিতে এলে মনটা ভরে যায়। এই সেই বহু প্রতীক্ষিত কিন্নর কৈলাস। শুধু দেখে মুগ্ধ হওয়া এই মহাদেবের বাসভবন, আর কিছু না। আর এই কিন্নর কৈলাস দেখতে দেখতে শেষ আমাদের এই পর্বের।